আমার নেতৃত্বে তো কোটি কোটি মানুষ রাস্তায় নামে নাই, পোলাপানের নেতৃত্বে নামছে, ছাত্রদের নেতৃত্বে নামছে। কারণ আমিও লড়াই করছি, আমার হাজার হাজার লোক লড়াই করছে, আমার হাজার হাজার মানুষ, আমার বাপ চাচারা মামারা শহীদ হয়েছে। সচিবজের জয় দেখবেন বারবার বলেছে, কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। যে সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে ৭১-এ, আর ৭২-এর 10 জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে। 16 ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন 16 ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে ৭১ সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এই টুইটের ভিতরে বাংলাদেশ নাই, বাংলাদেশের মুক্তির লড়াই নাই, স্বাধীনতার প্রশ্নে অনেক কিছু মীমাংসিত না। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন প্রত্যেক জেনারেশনকে তার মতো করে বুঝতে হয়, তার মতো করে বুঝতে হয় যে কে আমার শত্রু, কে আমার মিত্র, আগামী বাংলাদেশের রক্ষা কবচের জন্য কারা লড়াই করবে, কারা করবে না, কারা দেশ বিক্রি করে দেবে, কারা বিক্রি করবে না। এটা প্রত্যেক জেনারেশনের ফাইট। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে 1971 সালের যুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকার এবং ভারতের সরকারের সাথে যে 7 দফা গোপন চুক্তি হয়েছে, সেখান থেকে বাংলাদেশের মনস্তত্ত্বটা বুঝতে হবে যে ভারত আমাদেরকে কিভাবে দেখে। এবং দয়া করে আমি আজকের ব্রিফিংয়ের সময় বাড়াবো না, অনলাইনে গিয়ে আপনারা সেই 7 দফা চুক্তিটা পড়বেন দয়া করে, এবং দেখবেন এই 7 দফা চুক্তি পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশ নামক কোনো স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো পরিকল্পনা ৭১ সালের অক্টোবরে ছিল না। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে, অনলাইনে, সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সেরিমনির পিকচার দেওয়া আছে। 16 ডিসেম্বরের রেসকোর্স ময়দানের যে ছবিটা, যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে। এবং এর বাইরে তো আপনারা রেগুলার টকশো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের এই অংশ নিয়ে যায়, ফেনী নিয়ে যায়, চট্টগ্রাম বন্দর নিয়ে যায়, মংলা নিয়ে যায়, এই আলোচনা চলছেই আর কি। এইসব প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের কিছু বিষয়কে নতুন করে আলোচনায় আনতে হবে আমাদের নতুন বাস্তবতার নিরিখে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু মীমাংসিত না। ডিসেম্বর মাসে জেলায় জেলায় ভারত ডিসি অ্যাপয়েন্ট করে দিয়েছে। 16 ডিসেম্বর পরে বাংলাদেশের অলমোস্ট সকল থানার দায়িত্ব ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে। এবং যে 19টা জেলা ছিল, 19 জেলার ডিসিকে নিয়ে ভারতের তখনকার ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করছে কলকাতায় যে কে কোন জেলার দায়িত্ব নেবে এবং কিভাবে দায়িত্ব নেবে। আপনারা তখনকার আমলাদের বই পড়েন, আসাফুদ্দৌলার লেখা পড়েন, তারপরে ডক্টর কামাল সিদ্দিকীর লেখা পড়েন, তারপরে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামসুল হুদা সাহেবের লেখা পড়েন। ওনারা একদম তালিকা সহ দিয়ে দিয়েছে যে সেখানে একদম স্পেসিফিকলি একটা এক্সাম্পল দিয়ে আপনার মোমেন শাহিতে ধরেন 14 ডিসেম্বর PK ব্যানার্জি, পশ্চিম বাংলার একজন অ্যাডমিন ক্যাডারের অফিসার, সেন্ট্রাল IAS অফিসার, তিনি সার্কিট হাউসে ভারতীয় সৈন্যসহ উঠেছেন, উঠে ওখানকার ডিসিকে ডেকেছেন দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য। আমরা কি বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছিলাম অন্যের কলোনি হবার জন্য? আমার মুক্তির লড়াইটা কোথায়? ওই টুইটে কি আমার 70,000 যোদ্ধা যে যুদ্ধ করেছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার কন্ট্রিবিউশন কোথায়? আমার যে হাজার হাজার শহীদ আছে তাদের লড়াইয়ের অবদানটা কোথায়? তাহলে আমার মুক্তির লড়াই দিয়ে আমাকে কিভাবে দেখা হচ্ছে? এই জন্য আমি শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের রাজনীতির ক্রিটিক্যাল হওয়ার পরেও আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের এই জায়গাটাকে আমি বারবার তার অবদান স্বীকার করেছি যে সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে ৭১-এ, আর ৭২-এর 10 জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে। লন্ডন থেকে ফেরার পথে সে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ আপনাদের প্রতি, কিন্তু আপনার সোলজার উজ্জ্ব করতে হবে। ভারতের রিপিটেড প্রেশারের পরেও সে এই জায়গায় মাথা নত করে নাই। এবং ৭২ সালের 12ই মার্চ ফেয়ারওয়েল কুচকাওয়াজ দিয়ে ভারতীয় সোলজারদেরকে বিদায় দেওয়া হয়েছে। এবং এন্ড অফ মার্চ এবং আর্লি এপ্রিল লেগে গেছে ভারতের সোলজাররা বাংলাদেশ ছাড়তে। এবং ছাড়ার পথে কি হয়েছে আপনারা দেখেছেন, যদি হিস্ট্রি কেউ পড়ে থাকেন, হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। মেজর জলিলের লেখা পড়েন, একে খন্দকারের লেখা পড়েন, আপনারা এগুলো পাবেন। আমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব,
কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। কৌটল্যের কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পচা নীলক্ষেতের গাইড বই পড়ে যদি আপনারা মনে করে থাকেন চাণক্যপুরী থেকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন, অনেকবার ভেবে দেখা উচিত। তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইস্যু বেস পলিটিক্স করছি, কিন্তু আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। চট্টগ্রামবাসীর সাথে আমাদের এই পজিশন একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে। তাই এই লড়াইটা আগামী দিনের লড়াই, এই লড়াইটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি। বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ ছিলাম গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাজারে হাজারে শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, কিন্তু দিন শেষে সারা দেশের মানুষ তাদের নেতৃত্বে রাস্তায় নেমে আসে নাই। ইটস এ ফ্যাক্ট, এটা আমাকে মেনে নিতে হবে। আমি আন্দোলনে তো অ্যাক্টিভ ছিলাম, কিন্তু আমার নেতৃত্বে তো কোটি কোটি মানুষ রাস্তায় নামে নাই। পোলাপানের নেতৃত্বে নামছে, ছাত্রদের নেতৃত্বে নামছে। তাহলে যা দিন শেষে দেখবেন এটা মানে গেমের মতো। 86 মিনিটে আপনার মেসি, রোনাল্ডো গোল দিতে পারছে না, একটা সাবস্টিটিউট প্লেয়ার দেখবেন 3 মিনিটে গোল দিয়ে ফেলছে। এই জন্য ভাই, সে তো 3 সপ্তাহে মেসি হয়ে গেছে, এখন আমি কি করব? ইটস এ ফ্যাক্ট। তাকে তো আমার রেকগনাইজ করতে হবে যে তার নেতৃত্বেই দিন শেষে হাসিনা পলাইছে। তো এই আন্দোলনে সবার অবদান যেমন আছে, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নাগরিক সমাজ, এটা যেমন আমাকে স্বীকার করতে হবে, ছাত্র সমাজের নেতৃত্বে সারা বাংলাদেশ নেমে আসছে, এটাও স্বীকার করতে হবে। আমার মুক্তির লড়াই একটা বড় জায়গা, কিন্তু এই ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদের স্ট্রং পজিশনের কারণে 72 সালের মার্চ এপ্রিলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো সেজন্য আমি বলছি যে তর্কের উপরে ভিত্তি করে এইটা আলোচনায় আসা দরকার, কারণ রাষ্ট্র সাপেক্ষে আমি তো মীমাংসিত বিষয় দেখতে পাচ্ছি না এখানে। কারণ আমার মুক্তির লড়াইটা তো শেষ হয় নাই। কোন দিন হবে ভাই জিজ্ঞেস করছে, সেটা জাতি ডিসাইড করবে। আলোচনা চলুক, তর্কটা উঠুক, সবাই কথা বলুক এটা নিয়ে। কথা বলতে বলতে আমরা একসময় গিয়ে এক জায়গাতে কনসেনসাসে পৌঁছবো। পরিবর্তন চাই বলেছে, সংস্কার চাই, পুরাতন ফ্যাসিবাদ বন্দোবস্তর বিলোপ চাই, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এই আকাঙ্ক্ষাগুলোকে তো আমার ধারণ করতে হবে। আমি সংস্কার এবং নির্বাচনকে আলাদা করে পরস্পর দ্বিমুখী কোনো জায়গা হিসেবে দেখি না। এটা পুরোটা একই প্যাকেজের একটা অংশ। আপনি কোন পয়েন্টে এটা নিয়ে আলোচনা করছেন? দেখেন, পুরো সংস্কারের ভিতরে তো নির্বাচন অলরেডি ইনভলভ হয়ে আছে। প্রথম 6টা সংস্কার কমিশনের ভিতরে তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে। পুরাতন আওয়ামী লীগের আপনার যে সার্চ কমিটি ছিল, আইন ছিল, ওই আইনের অধীনেই তো সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। নির্বাচন কমিশনার বলছেন যে কমিশনের রিপোর্ট পেলে পরে তারা ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবেন, এবং এটা করতে করতে আগামী বছর মার্চ পর্যন্ত লেগে যেতে পারে, আর্লিও হয়ে যেতে পারে। 26 মার্চের কথা বলেছেন, তারপর নির্বাচন হবে।